এবার আমি মনোটন সিকোয়েন্সের ডেফিনেশন দেব। যদিও মনোটন সিকোয়েন্সের ডেফিনেশন আমাদের সিকোয়েন্স চ্যাপ্টারেই বলা হয়েছে, তো কিন্তু এখানে আমি আরেকবার সেটাকে রিকল করব। মনোটন সিকোয়েন্স অ্যান্ড ইটস সাবসিকোয়েন্সেস। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার হেডিং, মনোটন সিকোয়েন্স অ্যান্ড ইটস সাবসিকোয়েন্সেস। আচ্ছা, এখন কাকে বলে মনোটন সিকোয়েন্স, আগে আমি সেই ডেফিনেশনটা আসি। আমার হাতে একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে এফ। এই সিকোয়েন্সটাকে আমি মনোটনিক্যালি ইনক্রিজিং বলবো। মনোটনিক্যালি ইনক্রিজিং তার মানে আমি সিকোয়েন্সটা যদি এফ এন হয়, আমি এফ এন বলেই লিখলাম। সো দ্য সিকোয়েন্স ইজ এফ এন। ঠিক আছে, তার মানে এটার টার্মসগুলো কি কি হবে, আমি ডেফিনেশন জাস্ট নর্মাল ডেফিনেশন দিচ্ছি, মানে ইনফর্মাল ডেফিনেশন দিচ্ছি। ফর্মাল ডেফিনেশন তো বইতেই লেখা রয়েছে, আমরা যে কোনো বইতেই পেয়ে যাব। আমি ইনফর্মাল জাস্ট জিনিসটা বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি। সো টার্মসগুলো কীভাবে আসবে, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, ঠিক আছে, এফ, এইভাবে আসতে থাকবে টার্মসগুলো। অল দ্য টার্মস আর কামিং বাই দিস ওয়ে। ঠিক আছে, এখন এইটাকে আমি মনোটনিক্যালি ইনক্রিজিং বলছি কখন না, যখন এই যে টার্মসগুলো যেগুলো আমার আসছে, অর্থাৎ আমি এইভাবে ডট 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 দিয়ে লিখলাম, এটাকে কমপ্লিট করলাম, এইটাকে মনোটনিক্যালি ইনক্রিজিং বলবো যদি যদি এফ এন প্লাস ওয়ান, অর্থাৎ এন প্লাস ওয়ানের যে ইমেজটা, এই এফ এন প্লাস ওয়ানের যে ইমেজটা, সেটা যদি এফ এন এর থেকে বড় অথবা সমান হয়, ফর অল এন। দিস ইজ ফর অল এন। ঠিক আছে, দিস ইজ ফর অল এন। তাহলে আমরা এটাকে বলবো মনোটনিক্যালি ইনক্রিজিং। আমি পুরো টার্মটা লিখতে পারছি না, এখানে এভাবেই লিখলাম। সো দিস টার্ম ইজ অ্যাব্রিভিয়েটেড অ্যাজ মনোটনিক্যালি ইনক্রিজিং। তার মানে মনোটনিক্যালি ইনক্রিজিং কথার মানেটা কি, তার মানে আমি যদি এটা আমার এফ ওয়ান হয়, সো এফ ওয়ানের থেকে কে বড়, এফ টু বড়, বড় অথবা সমান। ঠিক আছে, আচ্ছা, এফ থ্রি কী হবে, বড় অথবা সমান। যখন মনোটনিক্যালি ইনক্রিজিং হবে তখন কি হবে, টার্মসগুলো ক্রমশ বাড়তে থাকবে। সো দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যান্ড দিস ইজ গ্রেটার দ্যান চলতে থাকবে। সো সিমিলার ওয়েতে এফ এন থেকে ওই আমার কে বড় হবে, এফ এন প্লাস আমার ওই এফ এন প্লাস ওয়ানটা বড় হবে, তাই না? সো দিস ইজ কল্ড মনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স। সো দিস প্রসেস উইল কন্টিনিউ, দিস প্রসেস উইল কন্টিনিউ। ঠিক আছে, এটা এভাবে চলতে থাকবে। সো এটাকে আমরা বলবো মনোটনিক্যালি ইনক্রিজিং। উদাহরণ হিসেবে যদি আমি জানতে চাই, তাহলে উদাহরণ তো প্রচুর উদাহরণ আমাদের হাতে রয়েছে। আমরা যদি এরকম সিকোয়েন্স কনসিডার করি, এফ এন ইজ ইকুয়াল টু, আমি সাপোজ ধরলাম এফ এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার, আমার বেশি ঝামেলা যাওয়ার দরকার নেই, এফ এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। সো এই সিকোয়েন্সের টার্মসগুলো, আর কারণ আমি এনটা কোথা থেকে নিচ্ছি, এন আমি নিচ্ছি সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে। সো আই টেক ইন স্মল এন ফ্রম দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। সো এখানে আমি খুব সহজেই বলতে পারি, এটা আমরা জানি যে এন প্লাস ওয়ান ইজ তার হোল স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন স্কোয়ার। It is always, so it is monotonically increasing. So this is monotonically increasing. এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে n প্লাস ওয়ান আমরা মনোটনিক্যালি ইনক্রিজিং বলেছি, এবার আমি স্ট্রিক্টলি ইনক্রিজিং এর ডেফিনেশন দেব। আচ্ছা, এই যে আমি যে এক্সাম্পলটাকে নিয়েছিলাম, এটা মনোটনিক্যালি ইনক্রিজিং বটেই, কোনো অসুবিধা নেই, কারণ মনোটনিক্যালি ইনক্রিজিংয়ের শর্ত মেনে চলছে। মনোটনিক্যালি ইনক্রিজিংয়ে বলা হয়নি যে সমান হতেই হবে, এফ এন প্লাস ওয়ানটা হয় বড় হবে অথবা সমান হবে এফ এন এর থেকে, সমান হলেও ক্ষতি নেই, বা বড়ও যদি হয়ে যায় তাও কোনো ক্ষতি নেই। এইবার আমরা স্পেসিফিক্যালি একটা আলাদা ডেফিনেশন তৈরি করছি, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো অবস্থায় এন প্লাস ওয়ান
ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এন, তাই না? এন যদি ন্যাচারাল নাম্বারে বিলং করে, সো আমার এই ফর অল এন বিলংস টু এন, এন প্লাস ওয়ান ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এন। তার মানে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো ব্যাপারটা? তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে দ্যাট ইজ এফ এন প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান এফ এন। মানে ইকুয়াল সিম্বলটা কিন্তু এখানে আমি অমিট করলাম, ঠিক আছে? অর্থাৎ আমার কিন্তু এক্ষেত্রে এই ইকুয়াল সিম্বলটা এক্ষেত্রে আমার লাগছে না, কারণ আমি জানি এফ এন প্লাস ওয়ান অলওয়েজ এফ এন এর থেকে বড়ই হবে যখন এন স্কোয়ার নিয়েছি। এই ধরনের শর্ত যদি মেনে চলে তখন আমরা তাকে বলি স্ট্রিক্টলি ইনক্রিজিং। আমরা তখন বলি তাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং, and it is treated as strictly increasing. আমি একটু বড় করছি, সো দিস ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, ঠিক আছে? তখন আমরা কিন্তু আর এটাকে ওই মনোটনিক ইনক্রিজিং বলবো না, আমি বলবো ইট ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং। মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং এর শর্ত হচ্ছে এফ এন প্লাস ওয়ানটা গ্রেটার দ্যান এফ এন হবে। সো বাই দিস ওয়ে আমি মনোটনিক্যালি ডিক্রিজিংটাও ডিফাইন করতে পারি। মনোটনিক্যালি ডিক্রিজিং কীভাবে ডিফাইন করব? মনোটনিক্যালি ডিক্রিজিং আমি ডিফাইন করব যদি আমার এফ এন প্লাস ওয়ানটা এফ এন এর থেকে ছোট হয়। অর্থাৎ আমি কি বললাম? আমি বলতে চাইলাম যে এফ এন প্লাস ওয়ান যদি আমার এফ এন এর থেকে ছোট অথবা সমান হয়, সো তখন আমি তাকে বলবো মনোটনিক্যালি ডিক্রিজিং। সো দিস ইজ abbreviated as MD, monotonically decreasing। আর স্ট্রিক্টলি ডিক্রিজিং কখন বলবো? স্ট্রিক্টলি ডিক্রিজিং বলবো যদি আমার এফ এন প্লাস ওয়ানটা আমার এফ এন এর থেকে ছোট হয় সব সময়ের জন্য, ঠিক আছে? সো এটাকে আমি আর ডিটেলসে লিখলাম না, নিশ্চয়ই আমরা বুঝতে পারবো এটা। সো ইট ইজ কল স্ট্রিক্টলি ডিক্রিজিং। সো দিস ইজ কল স্ট্রিক্টলি ডিক্রিজিং। আমাদের বইতে এই ডেফিনেশনসগুলো খুব ডিটেলসে দেওয়া রয়েছে এবং তার এক্সাম্পলসও দেওয়া রয়েছে, সুতরাং আমার মনে হয় না এটাতে খুব একটা সমস্যা হবে। ডেফিনেশনসগুলো আমি বলে দিলাম। আচ্ছা, এবার আমি যে ডেফিনেশনটা আসছি সেটা হচ্ছে, এটা একটা স্পেশাল ডেফিনেশন, সেটা হচ্ছে পিকস। এই ডেফিনেশনটা আমাদের একটু দেখতে হবে। হোয়াট ইজ পিক? পিক বলছে এ টার্ম এক্স কে অফ সিকোয়েন্স xn is said to be peak or a greatest term if there is no term in the sequence greater than xk, that is xk is always greater than equal to xn. আচ্ছা, পিকের এই এক্সাম্পলটা আমার মনে হয় আমি যদি কোনো মানে পিকের ডেফিনেশনটা আমার মনে হয় আমি যদি কোনো এক্সাম্পল দিয়ে দিই আমার মনে হয় সেটা বেশি ভালো হবে। সো আমি একটা সিকোয়েন্স নিলাম এরকমভাবে এফ এন ইজ ইকুয়াল টু, আমি এন এর টার্মটাই লিখছি, এফ এন ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস, আমি এখানে একটু অন্য এক্সাম্পল, আমার মাইনাস দিয়ে রয়েছে, আমি একটা প্লাস দিয়ে দিচ্ছি, ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। তাহলে আমার এক্সাম্পলটা আরও ভালো হবে। এখানে আমি তিনটে এক্সাম্পল দিয়ে দিয়েছি, সো সেগুলো তো দেখতেই পাচ্ছিস তোরা। আমি তার বাইরে গিয়ে আরও একটা এক্সাম্পল তোদের জন্য তৈরি করছি। আচ্ছা, এখন তাহলে এইটা যদি আমি লিখি তাহলে আমি এবারে টার্মসগুলোকে লেখার চেষ্টা করি। সো আমার এফ অফ ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে? এফ অফ ওয়ান ডেফিনেটলি জিরো, তাই না? কারণ একের জায়গায় যখন ওয়ান বসবো তখন জিরো হবে, যাই এটা আমরা সবাই জানি। সো এফ অফ টু ইজ ইকুয়াল টু কত হবে? ডেফিনেটলি টু। আচ্ছা, এফ অফ থ্রি আমার কত হবে? এগেইন জিরো। এফ অফ ফোর আমার কত হবে? এগেইন টু, অ্যান্ড ডট 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 করে আমার চলতে থাকবে। তাহলে এখানে যদি আমাদেরকে বলা হয় যে পিক্স পজিশন কোনটা, তাহলে আমি খুব সহজেই বলবো যে পিক্স পজিশনটা হচ্ছে আমার এফ টু, আমার এফ ফোর। তার কারণ হচ্ছে এখানে দুই সংখ্যাগত দিক থেকে জিরোর থেকে বড়, অর্থাৎ এই এফ টুর সঙ্গে এফ ফোরের মিল সমান আছে, আমার তো পজিশনটা, কারণ এফ টু এবং এফ ফোরে আমার হায়েস্ট ভ্যালুটা অকার করেছে ওই সিকোয়েন্সে, অর্থাৎ বাকি অন্য ওই সিকোয়েন্সের যত টার্ম আছে তারা আমার ওই পজিশনের যে টার্মসটা তার থেকে ছোট, বড় নয়। সো সেই জন্য আমার এফ টু এফ ফোর এই পজিশনগুলোকে আমি পিক্স বলেছি। একই রকমভাবে আমরা যদি তিনের এক্সাম্পলটা দেখি, দেখ এখানে বলা হচ্ছে এক্স এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার।
সো আমি যদি xn ইজ ইকুয়াল টু এন স্কোয়ার নিই, সো xn ইজ ইকুয়াল টু আমি এন স্কোয়ার নিয়েছি। সো এখানে দেখ, এখানে কিন্তু কোনো পিক্স নেই। কেন পিক্স নেই? কারণ এখানে তুই এমন কোনো এলিমেন্ট বলতে পারবি না যে এলিমেন্টের থেকে সিকোয়েন্সের বাকি এলিমেন্টসগুলো ছোট। তুই যদি বলিস এখানে 3 স্কোয়ার, আমি বলবো তো 3 স্কোয়ার মানে 9, বাট 3 স্কোয়ার পরে তো এখানে 4 স্কোয়ার আছে, 5 স্কোয়ার আছে, তারা তো ওর থেকে ছোট নয়। সো এই সিকোয়েন্সের কিন্তু কোনো পিক্স নেই। সো পিক্স মানে হচ্ছে ওই সিকোয়েন্সের সব থেকে বড় টার্ম। ঠিক আছে? সো গেল, মানে পিক্সটা হচ্ছে পজিশনটাকে বোঝাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু কোনো টার্মটাকে বোঝাচ্ছে না। আমি আবার রিপিট, এখানে পিক্স মানে কিন্তু এই F2 এবং F4 এই পজিশনটা। ঠিক আছে? অর্থাৎ আমি যদি এটাকে সিকোয়েন্সের x2 টার্ম বলি, সো x2 টার্ম ইজ এ পিক। ঠিক আছে? একই রকমভাবে x4 টার্ম ইজ এ পিক। ঠিক আছে? আবার একই রকমভাবে আমার ওই কত হচ্ছে এফ x6টা আমার একটা পিক। সো দিস দ্য ডেফিনেশন অফ পিক্স। আচ্ছা, এবার আমি এরপরে আরেকটা এক্সাম্পল আমি একটু আসি। এক্সাম্পল না, সরি, থিওরেম। এখানে দুটো থিওরেম আছে। এই থিওরেমগুলো আমাদের একটু দেখতে হবে। কি সেই থিওরেম? আমি থিওরেমের ডিটেলস প্রুফে যাব না, কারণ আমি পিক্সের ডেফিনেশন খুব ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। আর এই থিওরেম দুটো আমাদের রিয়েল অ্যানালাইসিসের সেন্সে ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমরা তো এখন সাবসিকোয়েন্স পড়বো, সো সাবসিকোয়েন্সের যত রেজাল্টস আছে তার রেসপেক্টে এই দুটো থিওরেমের কিন্তু গুরুত্ব অসম্ভব, এবং তার নোটসগুলো দেখতে হবে। ঠিক আছে? কি সেই থিওরেম বলছে? এভরি সাবসিকোয়েন্স অফ মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। আমি মনোটন ইনক্রিজিং এর ডেফিনেশন অলরেডি বলে দিয়েছি। সো আমাকে একটা মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স দেওয়া হয়েছে, বলছে তাহলে তার সব সাবসিকোয়েন্সগুলোই মনোটনিক্যালি ইনক্রিজিং হবে। তো আমরা তো এটাকে হেরিডিটারি প্রপার্টি হিসেবেও ভাবতে পারি। খুব ইজি রেজাল্ট, আমার মনে হয় ডাইরেক্ট ফলো করে। এই প্রুফটা আমার মনে হয় না ধরে বোঝানোর দরকার আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা নোট রয়েছে। নোটে কি বলা হয়েছে? যে সাবসিকোয়েন্সগুলো যদি মনোটনিক্যালি ইনক্রিজিং হয়, সিকোয়েন্স কিন্তু মনোটনিক্যালি ইনক্রিজিং নাও হতে পারে। ঠিক আছে? মানে অরিজিনাল, মানে ছোট সিকোয়েন্সগুলো যদি কোনো ক্যারেক্টার দেখায় সেটা বড়কে দেখাতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু বড় যদি কোনো ক্যারেক্টার দেখায় সেটা কিন্তু ছোটকে দেখাতেই হয়, তাই না? সো এটা হেরিডিটারি আমি প্রপার্টি বলি। মানে বড়র থাকলে ছোটর থাকবেই, কিন্তু ছোটর থাকলেই মানে ওপর থেকে জল সবসময় নিচে গড়ায়, কিন্তু নিচ থেকে তার ওপরে যাবে না। আচ্ছা, গেল। এরপর যে থিওরেমটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এভরি সিকোয়েন্স হ্যাজ আ মনোটন সাবসিকোয়েন্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। এটাকে আমি স্টার মারলাম, ডবল টিক মারলাম, যা যা মারা যায়। কি বলছে? এভরি সিকোয়েন্স এক্সএন হ্যাজ এ মনোটন সাবসিকোয়েন্স। অর্থাৎ আমার এক্সএন একটা যদি সিকোয়েন্স থাকে, তাহলে তার সবসময়ের জন্যই একটা মনোটনিক্যালি সাবসিকোয়েন্স থাকবে। এই থিওরেমের প্রুফটা আমরা ওই পিকের সাহায্য নিয়ে করেছি। খুব সোজা প্রুফ, কিছু নেই। আমি ধরে নিয়েছি যে কেস ওয়ানে যে এক্সএন, মানে আমি একটা এক্সএন সিকোয়েন্স ধরে নিয়েছি এবং বলেছি যে এর আইদার পিক থাকবে অর এ ফাইনাইট নাম্বার অফ পিক্স থাকবে। মানে আইদার পিক থাকবে আর না হলে ফাইনাইট নাম্বার অফ পিক্স থাকবে। ঠিক আছে? হতেই পারে একটা সিকোয়েন্সের পিক থাকতেই পারে, অথবা নাও থাকতে পারে। সো আমি ধরে নিয়েছি এখানে হয় থাকবে আর না হলে ফাইনাইট পিক থাকবে। ঠিক আছে? হয় হয় নো পিক অর ফাইনাইট নাম্বার অফ পিক্স। সো আমি তো আগেই পিকের ডেফিনেশন দিয়েছি। সো সেই অনুযায়ী আমি পিক্সগুলোকে মনে করলাম এইভাবে অ্যারেঞ্জ করেছি। কিভাবে? x1 x2 ডট 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 xtকে গেল। সো লেট না, এখন তাহলে xtকে মানে টিকে অবধি আমার পিক্সগুলো আছে, তারপর থেকে তো আরও সিকোয়েন্সের এলিমেন্টস, কারণ সিকোয়েন্স মানেই ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। সো বাকি এলিমেন্টসগুলো রয়েছে, সো সেগুলোকে আমি এখন ওই p1 ইজ ইকুয়াল টু টিকে প্লাস 1, অর্থাৎ মানে টিকের পরের যে এলিমেন্টসগুলো আমি সেগুলোকে নিচ্ছি আর কি। সো p1 মানে টিকে প্লাস 1। ঠিক আছে? এইভাবে আমি টার্মসগুলোকে নিচ্ছি। সো xp1 ইজ নট এ পিক। ঠিক আছে? অ্যান্ড দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি পিক বিয়ন্ড xp1। সো ইট ইজ খুব ক্লিয়ার, কারণ টিকে অবধি আমি লাস্ট পিকটা নিয়েছি, তাহলে এরপর আমি যখন টিকে প্লাস 1 নিচ্ছি তো সে তো আর পিক হতে পারবে না। So now since xp1 is not a peak, so then this implies that there is a p2, কারণ আমার তো ন্যাচারাল নাম্বারের ডেফিনেশন অনুযায়ী আমি আরেকটা পাবো p2, যেটা ওই কী হবে p1 এর থেকে বড় হবে। ঠিক আছে?
এবং xp2টা xp1 থেকে বড় হবে, খুব ন্যাচারাল। সো আবার xp2 ইজ নট এ পিক, কারণ বাকি তো আর কেউই পিক নয়। তাহলে আমার ওই বাই দিস ওয়ে p3টা আমি একটা অ্যানাদার এলিমেন্ট এনে পাবো যেটা p2 থেকে বড়। তাহলে এইভাবে আমি কি পাচ্ছি, প্রসিডিং ইন দিস ওয়ে উই অবটেইন এ pi সাচ দ্যাট p1 লেস দ্যান p2 লেস দ্যান p3। তাহলে এটা কি হলো, এটা মনোটনিক্যালি ডিক্রিজিং হচ্ছে না, অ্যান্ড করসপন্ডিংলি ওই xp1 ইজ লেস দ্যান xp2 লেস দ্যান xp3। সো তাহলে এটা কি হচ্ছে, মানে p1 p2 p3, সো মানে সরি মনোটনিক্যালি ডিক্রিজিং না, মনোটনিক্যালি ইনক্রিজিং, কারণ p1টা তো ছোটো। সো আমি ওই p1 p2 p3 এটা ন্যাচারাল নাম্বার, তো তার রেসপেক্টে আমি সাবসিকুয়েন্স তৈরি করেছি। তো তার করসপন্ডিং সিকুয়েন্স সাবসিকুয়েন্সের এলিমেন্টসগুলো কত, xp1 অ্যান্ড xp2। সো xp1 ইজ লেস দ্যান xp2 লেস দ্যান xp3, সো দিস ইজ মনোটনিক্যালি ইনক্রিজিং সাবসিকুয়েন্স হয়ে গেল, ইজি প্রুফ। আবার একই রকমভাবে আমি ডিক্রিজিংয়ের ক্ষেত্রে এটা করতে পারি। সো আমি ডিক্রিজিংয়ের জন্য এটা করিনি, ইনক্রিজিংয়ের জন্যই শুধু দেখিয়েছি। আমার তো কি বলেছে যে মনোটনিক সাবসিকুয়েন্স, সো ইনক্রিজিংটা যেভাবে করেছি আমি একই রকমভাবে ডিক্রিজিংটাও করতে পারি। আচ্ছা, এরপর যদি xn এর ইনফাইনাইট নাম্বার অফ পিক্স থাকে, হতেই পারে, ইনফাইনাইট নাম্বার অফ পিক্স তো থাকতেই পারে। সো লেট দ্য পিক্স বি আর কত, ওই xt1 xt2 xt3 ডট 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 এইভাবে আমার চলছে, ঠিক আছে। আচ্ছা, এখন xt1 বিং দ্য ফার্স্ট অ্যান্ড x2 বিং দ্য সেকেন্ড, এইভাবে, কারণ পিকেরও তো আবার ছোটো বড়ো ব্যাপার আছে। সো এই ছোটো বড়ো বলছি, পজিশনাল ব্যাপার আছে। সো আমি যখন সিকোয়েন্সের মধ্যে থেকে তাদের পজিশনগুলোকে নেব, তখন একজন ছোট একজন বড় এইভাবেই পজিশনসগুলো আসবে। সো এইভাবেও যদি আমি নিই, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ যদি পিক্স থাকে, তাহলে সেক্ষেত্রে সেই পিক্সটা কী হচ্ছে, ওই xt1 গ্রেটার দ্যান ইকুয়াল টু xt2 গ্রেটার দ্যান ইকুয়াল টু ডট ডট ডট, তাই না। সো আমি ওই দাস দ্য সিকোয়েন্স ইজ মনোটনিক্যালি ডিক্রিজিং সাবসিকোয়েন্স। সো আমি ফাইনাইট এবং ইনফাইনাইট দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে একটা সিকোয়েন্সের একটা মনোটনিক সাবসিকোয়েন্স থাকছে। যখন পিক্সের সংখ্যাটা ফাইনাইট, তখন সেটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স হচ্ছে, আর পিক্সের সংখ্যা যদি ইনফাইনাইট হয়, তাহলে মনোটনিক্যালি ডিক্রিজিং সাবসিকোয়েন্স হচ্ছে। সো দুটো থিওরেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা এই থিওরেমটা, সাবসিকোয়েন্সের এই সিকোয়েন্সের মনোটনিক সিকোয়েন্সের সাবসিকোয়েন্স অলওয়েজ মনোটনিক হবে, আর একটা যে কোনো সিকোয়েন্সেরই মনোটনিক সাবসিকোয়েন্স থাকবে। অর্থাৎ আমি যে কোনো একটা সিকোয়েন্স যদি তুলি, সেটা বাউন্ডেড আনবাউন্ডেড যেরকম খুশি হোক, হ্যাঁ, তো তার সবসময়ের জন্যই একটা সাবসিকোয়েন্স থাকবে যেটা মনোটনিক, আইদার মনোটনিক ইনক্রিজিং অ্যান্ড মনোটনিক ডিক্রিজিং, মানে একটা মনোটনিক ইনক্রিজিং এবং একটা মনোটনিক ডিক্রিজিং দুটোই সাবসিকোয়েন্স কিন্তু তার এক্সিস্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেজাল্টস। আমি নেক্সট ভিডিওতে সাবসিকোয়েন্সিয়াল লিমিট, লিমিট সুপিরিয়র, লিমিট ইনফেরিয়র, এগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। অ্যান্ড বোলজানোভ স্ট্রেস থিওরেম, খুব ইম্পর্টেন্ট থিওরেম। সো দিস ইজ ফর টুডে।